গণতন্ত্রের ব্যাপারটা আমি নাই। তার কাজ আমরা এগিয়ে নিয়ে যাবো। আমরা আজকের এই যে সভা, এই সভার সভাপতি হিসাবে আমি পশ্চিম বর্ধমান জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড অমিত দত্তর নাম প্রস্তাব করছি। চুপচাপ সমর্থন করছি। হ্যালো, আমার মাইকের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে, সকল গুরুজনদেরকে সম্মান, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজ আমাদের এখানে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিম বর্ধমান জেলা কমিটির ডাকে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। সবার আগে প্রথমে বলবো, আমাদের ভারতবর্ষে যে বীর সেনা যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট প্রথমে নীরবতা পালন করব, তারপর আমাদের কর্মসূচি শুরু করব। হ্যাঁ, তবে আপনারা জানেন গোটা ভারতবর্ষ এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে লড়ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ একমাত্র বামপন্থী ছাত্র যুবরা রাস্তায় নেমেছে তার প্রতিবাদ করতে। গোটা ভারতবর্ষতে, গোটা পশ্চিম বাংলা জুড়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে বামপন্থী ছাত্র যুবরা রাস্তায় দাঁড়িয়ে তার নিজেদের প্রতিবাদ কর্মসূচি রেখেছে। আজ আমাদের এই প্রতিবাদ কর্মসূচি, আপনারা জানেন আমাদের নেতৃত্ব যারা গেছিল ডেপুটেশন দিতে, তাদের ওপর লাঠিচার্জ করেছে, প্রশাসন নৃশংসভাবে লাঠিচার্জ করেছে। তার প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমেছি। এর সাথে সাথে তবে আমরা বলতে চাই যে গোটা ভারতবর্ষ জুড়ে যে নরেন্দ্র মোদী সরকার যে প্রতি মুহূর্তে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর সাথে সাথে নিত্য প্রয়োজন দ্রব্যমূল্য জিনিসপত্রের দাম প্রতিদিন বেড়ে যাচ্ছে। অসংখ্য মানুষ আজকে একের পর এক জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে আজকে বেকার যুবকদের কাছে কর্মসংস্থান নেই, সাধারণ মানুষের কাছে রোজগার নেই, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। তার নিয়ে কোনো চিন্তা ভাবনা কিন্তু এই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের নেই। এদের শুধু একটাই নীতি হচ্ছে, আমাদের রাজনীতি করতে হবে, ভোটে জিততে হবে, করতে বসতে হবে, গরিব মানুষকে ছুড়ে ফেলে দাও। আজকের পরিস্থিতি, আজ 2 মাস 3 মাস ধরে যে লকডাউনের পরিস্থিতি, এই লকডাউনের পরিস্থিতি অসংখ্য মানুষ, অসংখ্য যুব কংগ্রেস, অসংখ্য যুব সাথীরা কর্মহীনতায় ভুগছে, হতাশায় ভুগছে। তাদের নিয়ে কোনো সরকারের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। এই যে বেকার যুবক অনেক জায়গায় আজকে আমাদের কথায় কেন্দ্রীয় সরকার বলছে পরিযায়ী শ্রমিক। এই পরিযায়ী শ্রমিক কাদেরকে বলছে কেন্দ্রীয় সরকার? এই পরিযায়ী শ্রমিক তারা তো একজন ভারতবর্ষের নাগরিক, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কর্মসংস্থায় কাজ করতে গেছিল, তাকেই বলছে পরিযায়ী শ্রমিক। আজ যারা যে কর্মসংস্থায় হীনতায় ভুগছে, একের পর এক এখানে এসে তাদের কাজকর্ম কি হবে, তারা যাবে কোথায়, কি করবে, এই নিয়ে কোনো চিন্তাধারা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কিছু নেই। যাই হোক কমরেড, আজ আমরা এখানে প্রতিবাদ সভা দেখেছি। এখানে আমাদের এখন বক্তব্য রাখবেন পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক মন্ডলের সদস্য কমরেড ভিক্টর আচার্য। কমরেড ফোনটা দেখো তুই। কমরেড, আমরা এখানে আজকে সমবেত হয়েছি কথা বলার শুরুতেই যা আমাদের বক্তব্য আছে, আমাদের সভাপতি কমরেড অমিত দা আপনাদের সামনে অল্প করে রেখেছেন। কিন্তু শুরুতেই আপনারা জানেন যে একটা দেশের সীমান্তে
এক যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আমরা সেখানে যে শহীদ হয়েছেন যারা আমাদের দেশের বীর সেনানীরা, সেই বীর সেনানীদের প্রতি আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা নিবেদন করছি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এই দাবি করছি যে অবিলম্বে ভারতের সরকারকে যুদ্ধের জন্য পরিস্থিতি তৈরি না করে দুই দেশের মধ্যে হচ্ছে যে কথাবার্তার মাধ্যমে, উচ্চস্তরীয় কথাবার্তার মাধ্যমে এই পরিস্থিতির সমাধান অবিলম্বে করতে হবে। কারণ হচ্ছে যে এমনিতেই গোটা বিশ্ব, আমাদের দেশ এই করোনা মহামারীতে বিধ্বস্ত এবং এরপরে যুদ্ধের খাড়া যদি আমাদের দেশের উপর নেমে আসে, তার যে প্রভাব অর্থনীতির উপর, অর্থনৈতিক সংকট, দেশের অভ্যন্তরীণে যা সমস্যা আছে তাকে এক অন্য জায়গায় নিয়ে যাবে। আমরা যারা দেশের জন্য আমাদের সরদে লড়াই করছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং দেশের সরকারের কাছে আরেকবার অনুরোধ করব যেন তারা এই পরিস্থিতি আলোচনার মাধ্যমে, সুস্থ আলোচনার মাধ্যমে, যুদ্ধ নয়, শান্তির মধ্যে দিয়ে হচ্ছে যে সবার অক্ষুণ্ণ রেখে হচ্ছে যে এই সমস্যার সমাধান হবে। কিন্তু আমাদের যে আজকে মূল এজেন্ডা, আপনারা জানেন, আজকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আসানসোল এই লেনিন মূর্তির সামনে সমবেত হয়েছে। আবহাওয়া আমাদের পক্ষে নেই, আপনারা দেখছেন যে বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যেও কিছু কথা আপনাদের সামনে বলা খুবই প্রয়োজন। আর এই কথাগুলি আপনাদের সামনে বলা প্রয়োজন বলেই আজকে আমরা আপনাদের মধ্যে এসেছি। আমরা আমাদের যারা এখানে, আমরা যারা যুব ফেডারেশনের কর্মী, আমরা সেই কর্মীদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। কারণ হচ্ছে যে তারা এই পরিস্থিতির মধ্যে এখানে সমবেত হয়েছেন এবং যা হচ্ছে যে এখনকার যে নিয়ম আপনারা দেখেছেন যে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমাদের এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবো। আমি যারা আমার সংগ্রামী সাথীদের আছি তাদের অনুরোধ করবো যে আপনারা আরো একটু ছেড়ে একটু দাঁড়াবেন, যাতে হচ্ছে গিয়ে এই বার্তা কোথাও না যায় যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নিয়মের তোয়াক্কা না করে গতকাল আসানসোলের বুকে যে এক মিছিল হয়েছে সেখানে হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং এর তোয়াক্কা না করে মিটিং সংগঠিত হচ্ছে। কিন্তু আমাদের উদ্দেশ্য তা নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরা সুস্থ থাকবো, আমরা আমাদের তরফ থেকে এমন কোনো পদক্ষেপ নেব না যাতে আমাদের যারা আশেপাশের মানুষেরা আছেন তারা যেন অসুস্থ হয়ে পড়েন। এই মহামারীর সঙ্গে আমাদেরকে সবাইকে একসঙ্গে একযোগে লড়াই করতে হবে। এবারে মূল কথায় আসা যাক। মূল কথায় আজকে কেন আমরা এখানে সমবেত? আমরা আজকে এখানে এই জন্য সমবেত যে এই মহামারীর সময় গোটার দেশের যে পরিস্থিতি, যে উদ্বেগজনক পরিস্থিতি, আমাদের রাজ্যের পরিস্থিতিও একই রকম ভাবে উদ্বেগজনক হয়ে পড়েছে। ঠিক দুদিন আগে কলকাতার বেলেঘাটায়, বেলঘরিয়ায় আমাদের যুব আন্দোলনের প্রাক্তন কর্মী কমরেড মানস মুখার্জি, যিনি এখন ওখানকার বিধায়ক এবং বর্তমানে আমাদের রাজ্য কমিটির সম্পাদক কমরেড সায়নদীপ মিত্র, তারা হচ্ছে যে সুস্থ চিকিৎসা পরিষেবার জন্য সেখানে হচ্ছে ডেপুটেশন দিতে গেছিলেন এবং সেখানে তারা আক্রান্ত হয়েছেন এবং আক্রান্ত করা করেছে তারা হচ্ছে পুলিশের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ নেই, আমাদের কারোর সঙ্গে কোনো যুদ্ধ নেই। আমরা আমাদের যে হক কথা সেটা সোচ্চারে বলতে চাই, আর সেই চাই বলে আমরা বারে বারে আপনাদের কাছে ফিরে আসি আপনাদের সঙ্গে নিয়ে। কেননা গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করাই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের এক এবং অবিচ্ছেদ্য লক্ষ্য। কিন্তু কেন এই আক্রমণ? কি ছিল দাবি কি ভুল ছিল? আপনারা দেখেছেন যে এই সময়কালের মধ্যে আমাদের রাজ্যের কি অবস্থা। আমাদের রাজ্যে এই সময়কালের মধ্যে বহু মানুষ, আপনারা জানেন যে যদিও আমাদের এখানে এমপ্লয়মেন্ট ব্যাংকের ক্ষমতা আছে, যদিও আমাদের এখানে দাবি করা হয় যে 84 লক্ষ 1 কোটি বেকারের চাকরি হয়ে গেছে, যদিও আমাদের দেশে এ দাবি করা হয় যে 2 কোটি বেকারের চাকরি প্রত্যেক বছর দেওয়া হবে, তবুও আমাদের বিভিন্ন রাজ্যে, দেশের বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যের কিছু ভাই বোনেরা তারা পশ্চিম বাংলার বুকে কাজ না পেয়ে তারা হচ্ছে যে যাচ্ছে বাইরে কাজ করতে, যাদেরকে আমরা বন্ধু শ্রমিক, পরিচয় শ্রমিক যে নামে ডাকি। আর আমাদের এই লকডাউন আমাদের অনেক কিছু শিখিয়েছে। এই লকডাউন আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই সময়কালের মধ্যে মাইনের পর মাইন আমাদের ভাইরা রাস্তা ঘেটেছে কিন্তু সরকার কোনো ব্যবস্থা করেনি। এই লকডাউন আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে রেল
লাইনের মধ্যে একটা রক্ত মাখা রুটির সঙ্গে একজন আমার পরিযায়ী শ্রমিকের ভাইয়ের রক্ত মাখা মাথা বা শরীরের কোনো অংশ পড়ে আছে। এই লকডাউন আমাদের দেখিয়ে দিয়েছে। আমরা প্রশ্ন করতে চাই, যদি রাজ্যে এতই কর্মসংস্থান থাকে, যদি দেশের অভ্যন্তরে এত কর্মসংস্থান থাকে, তাহলে ওই মাইলের পর মাইল যারা হাঁটছে তারা কারা যারা হচ্ছে যে নিজেদের পেটের খিদে জীবন যন্ত্রণায় মাইলের পর মাইল হেঁটে আসছে। আর তারা যখন ফিরছে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে বর্ডারের কোনো জায়গায়, রাজ্যের কোনো বর্ডারের কোনো জায়গায় আটকে দেওয়া হচ্ছে এবং তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। যে কোয়ারেন্টাইন সেন্টারে তাদেরকে রেখে দেওয়া হচ্ছে, সেখানে না আছে খাবার দাবারের সুবন্দোবস্ত, না আছে চিকিৎসার সুবন্দোবস্ত। এই চিকিৎসার দাবি করতে গেছিল আমাদের নেতৃত্ব, এই চিকিৎসার দাবি করতে গেছিল এবং এই চিকিৎসার দাবি করতে গিয়ে সে প্রতিবাদকে বরাবর শাসক দমিয়ে দিতে চায়। কারণ আমাদের মিটিং, আমাদের মিছিল, আমাদের মাইক, আমাদের হক কথা ওদের বুকে কাঁপন ধরায় বলে ওরা আমাদেরকে ভয় পায়, আর ভয় পায় বলে ওরা প্রতিবাদ করে। এই প্রতিবাদ আমরা এরকম ভাবে মানব না। আমাদের যা দাবি, আমাদের সে দাবি লড়াই আন্দোলন করে আমাদেরকে ছিনে নিতে হবে। আমাদেরকে ব্যারিকেডের প্রথম সারিতে দাঁড়িয়ে এই লড়াই আন্দোলন করতে হবে। সেখানে তারা আক্রান্ত হয়েছে, ডিআইএফআই রাজ্য কমিটি ডাক দিয়েছে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ হবে। আর সেই মতন দুদিন ধরে গোটা রাজ্যে জুড়ে যেখানে তারা ঘোষিত সে শুভ্র পতাকা কাঁধে নিয়ে কমরেডরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে। এর প্রতিবাদ এই জন্যই করা হচ্ছে, কারণ হচ্ছে যে আমরা এই বার্তা দিতে চাই যে কলকাতায় তুমি আক্রমণ করবে, তার প্রতিবাদ আসানসোলে হবে। তুমি বেলেঘাটায় আক্রমণ করবে, তার প্রতিবাদ সালামপুরে হবে। গোটা রাজ্য জুড়ে যেখানে ডিআইএফআই কর্মী থাকবে, একজন ডিআইএফআই কর্মীর গায়ে হাত লাগলে গোটা রাজ্য, গোটা দেশের যুব কর্মীরা এক স্বরে এগিয়ে আসবে, এক স্বরে প্রতিবাদ করবে। আমরা কখনো একা নই, আমরা সংগঠন করি, আমরা সংগঠিত ভাবে প্রতিবাদ করব। যা কিছু ভালো আমরা একসঙ্গে মিলেমিশে নেব, আর যা কিছু খারাপ আমরা একসঙ্গে তার প্রতিবাদ করব। এই সময় প্রতিবাদ করার আপনারা দেখেছেন এই সময়কালের মধ্যে এই কিছুদিন আগে, দুদিন আগেকার অভিজ্ঞতা, বড় অফিসে হাজার লোক, হাজার মানুষ, শুধুমাত্র একটা বড়োর চিত্র। সেই বড়োতে কি হচ্ছে, সেই বড়োতে তারা হচ্ছে যে টেম্পোরারি স্লিপ নেওয়ার জন্য সেখানে মানুষ সমবেত হয়েছে। কেন, কি প্রয়োজন টেম্পোরারি স্লিপের? এই দাবি করা হয়েছিল না যে আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে যে প্রত্যেকের রেশন কার্ড নাকি হয়ে গেছে, নীল ফর্ম, সাদা ফর্ম, লাল ফর্মের গেড়ে মানুষ আটকে গেছে, কিন্তু মানুষের পেটে খাবার পৌঁছায়নি। লকডাউনের সময় সবার রোজগার একরকম নাই থাকতে পারে, কারণ হয়তো ভালো রোজগার ছিল, এই লকডাউনের সময় কাজ বন্ধ, তার ঘর রোজগার হচ্ছে না, তার ঘরে ভাত ঢুকছে না। সে যখন লাইনে দাঁড়িয়ে ওখানে টেম্পোরারি স্লিপ নিচ্ছে, সেখানে হচ্ছে যে তাকে বিশাল হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। কেন হতে হবে? এই কথা তো যেহেতু রাষ্ট্রের দায়িত্ব, যে দেশে 6 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে, যদি এখন সেটা বের না করা হয় তাহলে কখন বের করা হবে? কখন মানুষ খেয়ে বাঁচবে? আমরা এই প্রশ্ন রাখতে চাই যে রাজ্য সরকারের এই সময়কালের মধ্যে চিকিৎসায় কি তার হচ্ছে ভূমিকা। আমরা দেখেছি দিনকে দিন এই কোভিডের প্রকোপ বেড়ে চলেছে। আমাদের দেশ, আমাদের রাজ্য 90 দিনের লকডাউনকে শেষ করেছে। 90 দিনের লকডাউন শেষ করে যখন মানুষ ছন্দে ঘুরতে চাইছে, কেন ছন্দে ঘুরতে চাইছে? পেটের তাড়নায় ছন্দে ঘুরতে চাইছে। কাজ না করলে ঘরে হাড়ি চাপবে না, হাড়ি না চাপলে ভাত জুটবে না। আর এই ভাতের জন্য এই লড়াই, আর এই লড়াইটা কে লড়ে? এই লড়াইটা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন লড়ে। কারণ আমরা দাবি করি সকলের জন্য শিক্ষা, সকলের জন্য কাজ, সব হাতে কাজ, সব পেটে ভাত। ভাত হচ্ছে যে খাবার, খাদ্যদ্রব্য, খাবার না খেলে হবে না। আমরা এই দাবি করেছি এই সময়কালের মধ্যে। আমরা বলতে চাই, এই যে আসানসোলে আমরা সঠিক তথ্য জানতে পারছি না, কেউ বলছে এখানে করোনা পজিটিভ, কেউ বলছে ওখানে করোনা পজিটিভ। আমরা হচ্ছে অন্ধকারের মধ্যে আছি। আমরা সরকারের কাছে এই দাবি জানিয়েছিলাম যে সঠিক তথ্য দিন, কতজন করোনা আক্রান্ত হয়েছে, কি তার চিকিৎসা হচ্ছে, তার হচ্ছে যে কি অগ্রগতি হচ্ছে। তাহলে আমরা হচ্ছে যে নিজে থেকে সচেতন হতে পারবো। রাষ্ট্র যখন তার দায়িত্ব অস্বীকার করে, তখন সাধারণ
জনগণকে বাঁচার তাগিদে হচ্ছে যে তার নিজের নিরাপত্তা নিজেকেই সুনিশ্চিত করতে হয়। এ রাষ্ট্র নিরাপত্তা মানুষের নিরাপত্তা দিতে অস্বীকার করছে। এই লকডাউনের সময়কালে লকডাউনের অছিলায় আপনারা দেখেছেন খবর কাগজে, প্রিন্ট মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় যারা প্রতিনিয়ত চোখ রাখেন তারা দেখেছেন যে এই মধ্যেও কারখানা বিক্রির চক্রান্ত হচ্ছে। এই সময়কালের মধ্যে শাসক দল কেন্দ্রে যারা বিজেপি সরকার তারা এমএলএ এমপি কেনা বেচায় ব্যস্ত, আমাদের রাজ্য সরকার নিজের গুণগান করতে ব্যস্ত। রাস্তায় গোল গোল দাগ কেটে রাজ্যবাসীকে একটা বড় গোলের মধ্যে দাঁড়ানা করিয়ে রাজ্যবাসীকে সুচিকিৎসার মধ্যে দিয়ে তার অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। আর রাষ্ট্র যখন সে দায়িত্ব অস্বীকার করেছে তখন দায়িত্বপূর্ণ সংগঠন হিসেবে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনও রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, এই তো স্বাভাবিক। আর তার উপরে টেনে আসছে রাষ্ট্রের হচ্ছে আক্রমণ। প্রতিবাদকে দমিয়ে দিতে হবে। এ প্রতিবাদ অমনি ভাবে দমবে না। এ প্রতিবাদকে দমানোর ক্ষমতা রাষ্ট্রের নেই। মানুষ জেগেছে, ক্ষত বিক্ষত মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর দেওয়ালে পিঠ থেকে যাওয়া পিঠ মানুষ বাঘের থেকে হিংস্র। আর এই আজকে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সাধারণ আপামর জনগণের জন্য আমরা এই লড়াই আন্দোলনে এগিয়ে নিয়ে যাব। আমরা এই সময়কালের মধ্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমরা অনেকগুলি দাবি একত্রিত করেছি। আমাদের দাবি স্কুল কলেজের হচ্ছে যে ফিজ মুকুব করতে হবে। আমাদের দাবি যে পেট্রোল ডিজেলের দাম দিনের পর দিন বেড়ে চলেছে, এই পেট্রোল ডিজেলের দাম হচ্ছে যে কমাতে হবে। এই সময়কালের মধ্যে গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে গেছে। এই গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে গেছে কোথায় সিদ্ধান্ত হয়েছিল যে গ্যাসের ভর্তুকি বন্ধ করে দিতে হবে? মরার উপর খাড়ার ঘা এ রাষ্ট্র বরাবর নামিয়ে আনছে। তার বিরুদ্ধে যুব ফেডারেশনের প্রতিবাদ। আমরা এই সময়কালের মধ্যে বামপন্থীদের সীমিত ক্ষমতায় যা কাজ আপনারা দেখেছেন, উদ্যোগে অনেক জায়গায় কমিউনিটি কিচেন, অনেক জায়গায় হচ্ছে যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা। আমরা বলতে চাইছি যে এইটুকুনি দিয়ে আমরা হয়তো সব সমস্যার সমাধান করতে পারবো না, কেননা চাহিদা প্রচুর, আমাদের ক্ষমতা সীমিত। কিন্তু আমরা রাষ্ট্রের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে ডিআইএফআই যদি সীমিত ক্ষমতা নিয়ে কাজ করতে পারে তাহলে যে যারা সরকার চালাচ্ছে, যারা নবান্নের 14 তলা থেকে সরকার চালাচ্ছে বা যারা দিল্লিতে রেস করছে সরকার চালাচ্ছে তারা কেন পারবে না? তাহলে তাদের কি সদিচ্ছার অভাব আছে? এ প্রশ্ন আমরা হচ্ছে রাষ্ট্রের সামনে রাখতে চাই। আর আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সেই মানুষজনের কাছে রাখতে চাই যে তারা কি বলতে চাইছে। আমি আমার কথাকে দীর্ঘায়িত করব না, আওয়া ঠিক নেই। আমি শুধু এই দুটি কথা বলে শেষ করতে চাইব যে আপনারা একত্রিত হন। রাষ্ট্র আমার নিজেদের হাত গুটিয়ে নিয়েছে, আপনারা নিজেরা সুরক্ষিত থাকুন, আপনারা নিজেরা সচেতন থাকুন। আপনারা হচ্ছে যে দেখবেন যারা নিজেরা অসুস্থ না হয়ে পড়েন, লোক আপনাদের দ্বারা আপনাদের আত্মীয় স্বজন পরিজন যেন অসুস্থ না হয়ে পড়ে। কিন্তু ঘরে বসে থেকে আর রাষ্ট্রের বিচারিতা সহ্য করার সময় নয়। আমরা গভর্নমেন্টের ক্যাডার হিসেবে কাজ করব না। গভর্নমেন্ট প্রতিনিয়ত যে ক্ষত সৃষ্টি করেছে তাতে প্রলেপের কাজ নয়। গভর্নমেন্টকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে আমার অধিকার এটা, আমাকে আমার ন্যায্য অধিকার দিতে হবে, তাহলে তোমাকে গদি ছেড়ে চলে যেতে হবে। তোমার যাওয়ার দামামা বেজে গেছে, আর এই দামামা বেজে গেছে বলে আমরা এখানে প্রতিবাদ করছি। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে। আমরা এরপর ঠিক করেছি যে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, আমরা কিছুদিন অপেক্ষা করব। আমরা আজকেই খবর পেয়েছি যে হচ্ছে যে টেম্পোরারি স্লিপ দেওয়া হয়েছে রেশনের জন্য, রেশন দোকান বলছে যে সেই খাদ্যশস্য আসেনি, আমরা দিতে পারবো না। আপনারা দিতে পারবেন কি পারবেন না জানি না। আপনাদের কখন খাদ্যশস্য আসবে বলে আমাদের সাধারণ মানুষেরা, ভাই বোনেরা তারা না খেয়ে থাকবে না। আপনাদেরকে অবিলম্বের ব্যবস্থা করতে হবে। আর না হলে দরকার পড়লে রেশন অফিস, ডিএম অফিস, এসডিএম অফিস অবরুদ্ধ হয়ে থাকবে। আমাদের শস্য ওখান থেকে না বেরোলে কোন সরকারি আমলা সেখানে ঢুকবে না। এটা ডিআইএফআই সোজাসুজি চ্যালেঞ্জ করতে চায়। আমরা আমাদের সীমিত ক্ষমতা নিয়েও আমরা লড়াই আন্দোলনে থাকবো। আমি এই কথা বলে শেষ করব যে আর চোখে জল ফেলার দিন নয়। এবারে হচ্ছে যে কঠোর
সুন্দর লড়াই আন্দোলনে এগিয়ে যাওয়ার সময় এটা ভেবে নেবার কোনো কারণ নেই। রাষ্ট্র যেন এটা কখনোই ভেবে না নেয় যে ব্যারিকেডের ওপার থেকে যে ক্রমাগত ইট ছুড়লে ব্যারিকেডের ওপার থেকে আমরা ফুল ছুড়বো, এটা ভেবে নেবার কোনো কারণ নেই। যদি ব্যারিকেডের ওপার থেকে ইট ছোড়ো তাহলে এপার থেকে পাটকেল খাবে। এটাই হচ্ছে ডিআইএফআই এর স্পিরিট। গণতন্ত্রকে রক্ষা করার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে যা যা করণীয় প্রয়োজন তাই তাই করতে হবে। মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা চলবে না। তার জন্য যত দূর যেতে হয় আমরা যাব। এ কটি কথা বলে আরেকবার সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিআইএফআই জিন্দাবাদ। আর এক রাজ ঘৃণা রইল, ধিক্কার রইল রাষ্ট্রের জন্য যারা এই সময়কালের মধ্যে বামপন্থীদের আক্রমণ করছেন। এটা পদ্ধতি নয়। ইনকালাব জিন্দাবাদ, ডিআইএফআই জিন্দাবাদ। হ্যালো, কমরেড বিক্রমাদিত্যকে ধন্যবাদ জানাই। প্রতিবাদ করতে হলে রাস্তায় নেমে প্রতিবাদ হবে, এ কথা সবাই জানে। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ হতে গেলে রাস্তায় দাঁড়িয়ে সে প্রতিবাদ হবে। সাধারণ মানুষকে নিয়েই প্রতিবাদ হবে, সাধারণ মানুষকে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের চলতে হবে। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন কমরেড রাহি। दोस्तों और साथियों, जहां तक मेरी आवाज जा रही है मैं सबों तक अपनी बात को पहुंचाना चाहता हूं। मेरी बातें कोई दूसरी नहीं है बल्कि वही बातें हैं जो अभी हमारे दरमियान में कॉमरेड विक्टर भाई कह रहे थे। विक्टर भाई ने जो बातें कही बड़ी तफसील से बहुत खोल खोल करके तमाम बातों को बतलाया। आज हम लोगों का यहाँ जमा होना मुखालफत के सिलसिले से, ये कोई सड़क को जाम करना हमारा मकसद नहीं है, या माइक लगा करके दूसरों को डिस्टर्ब करना कतई हमारा मकसद नहीं है। मैं लोगों के अंदर में ये बात पहुंचाना चाहता हूं और लोगों से चाहता हूं कि वो भी हमारी सफ में आकर के खड़े हो जाएं ताकि अपनी आवाज को हम बुलंद कर सकें। आज पूरे हिंदुस्तान के अंदर में जो सूरत हाल पैदा हो चुकी है, बल्कि मैं ये कहूं कि पूरी दुनिया के अंदर में जो सूरत हाल पैदा है, उसी सूरत हाल से हमारा ये प्यारा हिंदुस्तान भी लड़ रहा है, जूझ रहा है, मर रहा है। लेकिन हम ये भूल रहे हैं कि उसी हिंदुस्तान के अंदर में हमारा ये स्टेट मगरबी बंगाल भी है, पश्चिम बंगाल भी है। पश्चिम बंगाल भी उसी परेशानी से और उसी दर्द से गुजर रहा है जिससे पूरी दुनिया गुजर रही है। लेकिन जब हम अपनी नजरों को उठाकर देखते हैं तो पूरी दुनिया जो है कि उन परेशानियों से लड़ने के जो मामलात हैं, जो सुविधाएं हैं, उसको अपना रही है। और हम मगरबी बंगाल जहाँ के हम वासी हैं, हम वहाँ जब देखते हैं तो हमें ये नजर आता है कि परेशानियां तो बराबर की हैं हमारे साथ, लेकिन वो चीजें दस्तयाब नहीं है जिन चीजों से हम उन परेशानियों से लड़ सकते हैं। आखिर वो चीजें कहाँ गई, आखिर वो साजो सामान कहाँ गए, आखिर वो चीजें कहाँ गई जिन चीजों से हम इन परेशानियों से लड़ सकें। ये हम किन से पूछेंगे, ये चीजें हमें वो कौन मुहैया कराएगा। तो जाहिर सी बात है दोस्तों और साथियों कि वो चीजें हमें हमारी यहाँ की जो सरकार है, जो राज्य सरकार है, वो हमें मुहैया कराएंगी। लेकिन क्या बात है कि आज 2.5-3 महीना गुजर चुका, लेकिन उन तमाम चीजों से हम लोग वंचित हैं। हम लोगों को वो सहूलतें नहीं दी गई। अगर आज सहूलतें दी गई होती तो आज राशन दुकानों में जो है भीड़ नहीं लगे हुए होते राशन के सिलसिले से। बहरहाल, जैसा कि हम लोगों ने प्रोग्राम शुरू करते हुए सबसे पहले जो खिराज अकीदत पेश किया, आज जो हमारे जो सिपाह शहीद हुए हैं, मैं उन तमाम शोहदा को अपने तरफ से लाल सलाम पेश करता हूं। और हम लोगों ने उनके लिए 1 मिनट का मौन व्रत भी रखा था। मैं जो उनके कातिल हैं, मैं कड़ी लफ्जों में हमारे ये DYFI डेमोक्रेटिक यूथ फेडरेशन ऑफ इंडिया कड़ी शब्दों में उसकी निंदा करता है। दोस्तों साथियों, एक सबसे बड़ी वजह जो है हमारे DYFI यानी डेमोक्रेटिक यूथ फेडरेशन ऑफ इंडिया का जो मामला है, हम लोगों का ये तंजीम का जो मसला है, हमारे राज्य सरकार के जो संपादक हैं उनके साथ में जो हुआ आज पूरी दुनिया जान रही है, कम से कम हम मगरबी बंगाल वाले जान रहे हैं। उन्होंने किया ये था, उनकी गलती ये थी कि
जैसा कि विक्रम मैंने भाई ने कहा कि क्वारंटीन सेंटर के अंदर में लोगों को ले जाया जा रहा है, लेकिन जो सहूलतें होनी चाहिए वहाँ वो सहूलतें दस्तयाब नहीं है। उन्हें भूखे रहना पड़ रहा है, पानी के बगैर रहना पड़ रहा है, उन्हें उन सब चीजों की सहूलतें वहाँ मौजूद नहीं मिल पा रही हैं। उन सिलसिलों को लेकर के आज जो हमारे गरीब मजदूर लॉकडाउन के अंदर में जो फंस करके खाने के मोहताज हो गए हैं, एक एक दाने के वास्ते मोहताज हो गए हैं, उन लोगों तक सही तरीके से एक प्लेट कम से कम भरपेट चावल पहुंच जाए, उसके सिलसिले से ये DYFI डेमोक्रेटिक यूथ फेडरेशन ऑफ इंडिया ने आवाज उठाई। राशन, पेट्रोल, डीजल के सिलसिले में जो मामलात आज पूरे बंगाल के अंदर में फैले हुए हैं, इन सब चीजों को लेकर के हमारे राज्य सरकार के संपादक ने डेपुटेशन देने का काम किया। लेकिन जब डेपुटेशन देने के लिए जाते हैं तो वहां पर हमला होता है, उन्हें मारा जाता है। मारने वाले वो कौन होते हैं? बहुत अफसोस के साथ ये कहना पड़ता है कि जिनको हमारी सुरक्षा के लिए रखा गया, जो हमारी सुरक्षा करते, उन्हीं लोगों ने लाठियां चार्ज किया और उन्हीं लोगों ने मारा है, यानी हमारी मगरबी बंगाल की पुलिस ने उन्हें मारा। ये बात निहायत ही अफसोस के साथ मैं बता रहा हूँ, ये बहुत ही अफसोस का मकाम है कि जो हमारी सुरक्षा के लिए है आज वही हम पर लाठियां उठा रहे हैं। लेकिन दोस्तों मैं ये कहना चाहता हूँ कि आज जो हालत है मगरबी बंगाल की, इसमें हम और आप सब फंसे हुए हैं। जो लोग भी इस तंजीम से जुड़े हुए हैं, जो लोग भी तंजीम के थ्रू ये काम कर रहे हैं, लोगों तक भलाई का काम पहुंचाना चाह रहे हैं, लोगों को ये रास्ता दिखा रहे हैं कि इस लॉकडाउन के अंदर में हमें और आपको कैसे रहना चाहिए, मास्क लगा करके रहना चाहिए, सैनिटाइजर का इस्तेमाल करना चाहिए या फिर सोशल डिस्टेंसिंग को कायम रखना चाहिए। इन सब चीजों को हम घर घर तक पहुंचा रहे हैं और जहां तक हमसे हो पा रहा है हमारी तंजीम जो है खाद्य सामग्री भी पहुंचा रही है। हमारे पास में कोई पैसा, कोयला, लोहा और किसी माफिया का नहीं है। हम अपने पॉकेट से, हम अपने खर्च से उन लोगों तक जो लोग परेशान हाल हैं, जहां तक हमसे हो पा रहा है, हमारी तंजीम से जहां तक हो पा रहा है, हम उन लोगों तक खाद्य सामग्री पहुंचा रहे हैं, सामान्य जरूरियात पहुंचा रहे हैं। लेकिन ये क्या कि हम आपको कब तक पहुंचाते रहेंगे? आप खुद कबील कब बनेंगे? आप अपनी जरूरत के लिए आवाज कब उठाएंगे? जरूरत है कि आप भी अपनी जरूरत के लिए आवाज उठाएं। और अगर आवाज नहीं उठाई गई तो ये लोग इसी तरीके से हम लोगों को दाबते रहेंगे और दाबते एक दिन ये आएगा कि हम लोगों को बिल्कुल खत्म कर दिया जाएगा। हमारा मकसद सिर्फ यही है दोस्तों, हम कहीं पर कोई किसी किस्म का कोई हुकूमत नहीं चाहते। हम तो ये चाहते हैं कि जो जरूरतमंद है, जरूरतमंदों तक जरूरतें पहुंच जाए आसानी के साथ में, यही हमारा मकसद है। जो भूखे हैं उन तक खाना पहुंच जाए, जो कारोबार से जुड़े हुए नहीं है उन तक कारोबार पहुंच जाए, यही तो हमारा मकसद है। जो लोग आज लिटरेसी से दूर है, हमारा मकसद, हमारी तंजीम का मकसद यही है कि वो लिटरेसी से जुड़ जाए, उनके अंदर में भी तालीम आ जाए। इन्हीं सब बातों को लेकर के हमारी DYFI तंजीम लड़ रही है और आने वाले दिन में भी लड़ती रहेगी। और अगर इस तरह का मामला अगर जारी रहा, जैसा कि कमलहट्टी के अंदर में हुआ है, अगर ये मामला जारी रहा तो मैं दावे के साथ कहता हूँ और मैं चैलेंज के साथ कहता हूँ कि हमारा ये मामला, हमारा ये प्रोटेस्ट यहीं पर खत्म नहीं होगा, बल्कि आने वाले दिनों में इससे भी ज्यादा तादाद में और इससे भी ज्यादा ताकत के साथ हम लोग करेंगे। इन्हीं चंद बातों के साथ मैं अपनी बातों को खत्म करता हूँ। इनकलाब जिंदाबाद, DYFI जिंदाबाद। হ্যালো, রাহিজয়কে ধন্যবাদ জানাই। এবার আপনাদের সামনে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি কমরেড অমৃত মন্ডলকে। साथी सभापति, यहाँ पे उपस्थित DYFI के कार्यकर्ता, तो हमारे आवाज जहाँ तक पहुंच रही है। साथ ही आज का जो विक्षोभ समावेश है, जो विक्षोभ प्रदर्शन हो रहे हैं, उसका पूरा विस्तारित रूप से हमारे जो वक्ता है पूरे विस्तारित रूप से आप लोगों से नहीं रखा है। साथ ही 26 मार्च को जो लॉकडाउन घोषणा किया गया था, घोषित किया गया था, तो नरेंद्र मोदी की सरकार तुरंत किसी से बातचीत न करते हुए नरेंद्र मोदी की सरकार लॉकडाउन घोषित कर दिया। एक बार भी नहीं सोचा देश की जनता कहाँ है, देश का श्रमिक कहाँ है, कुछ भी प्लानिंग, कुछ भी आलोचना, कुछ भी नहीं हुआ था। सब लोग साथी हम लोग देखे थे 26 मार्च को जब लॉकडाउन शुरू हुआ
तो विदेशों से नरेंद्र मोदी ने जहाजों से विदेश से जो देश की जनता है उसको लाया गया, मगर जो देश में जो भूखा सैनिक है, जो अपने पेट के लिए रोजी रोटी के लिए बाहर राज्यों में काम करता है, उसके लिए एक भी ट्रेन नहीं था, एक भी बात नहीं था। वो लोग नंगे पाए चले, वो लोग रेलों में सड़कों में चले, और हमने देखा चलते चलते उससे भी शहीद हो गया। आज हमने जो भारत चीन की जो युद्ध हो रहा है, उस शहीदों के लिए, शहादत के लिए हम लोग यहाँ पे इकट्ठा हुए हैं, मगर एक बात भी हम लोगों को मानना चाहिए, जो श्रमिक चलते चलते शहीद हो गया, उसके शहादत के लिए सरकार भी एक भी भूमिका नहीं किया, सरकार की एक भी पैसा नहीं दिया। साथ ही हमने देखा कि हमारा देश में 7.5 क्विंटल 750 क्विंटल मेट्रिक टन जो खाद्य देता है, उस खाद्य से बच रहा है और श्रमिकों के पास नहीं जा रहा है। हमने देखा साथी, जब नरेंद्र मोदी की सरकार आई थी 2014 में, तभी इसी लोगों कान में बोले थे कि आसनसोल आप लोगों मुझे वोट दीजिए, मुझे बाबुल दीजिए, मगर 2014 के चुनाव के बाद देखा कहा गया, उसे ढूंढो, हमारे एमपी को ढूंढो, हमारा एमपी को हम नहीं ढूंढ पाए रहे, आसनसोल से खो गया। आज इस दौरान लॉकडाउन के दौरान बाबुल सुप्रियो हमारा एमपी जो तो बोले थे 18 से 28 साल को बेरोजगार को रोजगार मिलेगा, मगर हम लोग ने देखा रोजगार तो नहीं मिला, वो लोग सड़कों पे, वो लोग रास्ते पे घूम रहा है साथी। इसलिए साथी, ये जो नरेंद्र मोदी की सरकार थी, इसमें बोले थे सबका अकाउंट में 15 लाख आएगा, काला धन वापस आएगा, महंगाई घटेगी, मगर सत्ता के आने के बाद हमने देखा विजय मलिया चौकसी जैसे जो भारत का पैसा लूट किया गया, वो विदेशों में जा रहा है। आज जो पैसा लूटा गया था, उस पैसा को बीजेपी को 2 करोड़ रुपया देके चला गया था विदेश। ये हाल हमने देखा साथी, दिन पर रोज जो कल कारखाने थे, उसको नरेंद्र मोदी जो मुकेश अंबानी की दलाल है, सरकार की दलाल उसे बेच रहा है। आज देश की जनता गरीब होता जा रहा है। साथी हमने देखा कि हमारा जो देश की सरकार है एकदम निकम्मे सरकार है, और एक तरफ जो राज्य की सरकार है, जो तृणमूल की सरकार है, हमने देखा वो रेशन का चावल चोरी कर रहा है साथी। একদিকে যখন গোটা ভারতবর্ষে কোভিড-19 মহামারী ছেয়ে গেছে, সেখানে সাথী দেখলাম যে সমস্ত গরিব মানুষের রেশন চালের দেওয়ার কথা, সেখানে তৃণমূলের নেতা মন্ত্রীরা চাল চুরি করছে। আজকে কি করবে মানুষ, কোথায় খাবে? এই প্রশ্ন যখন ডিওয়াইফাই করছে, তখন ডিএফএ রাজ্য সম্পাদক আর বামফ্রন্টের বিধায়ক মানুষ মুখার্জিকে আক্রান্ত হচ্ছে। আজকে কি অবস্থা? আজকে আমরা দেখলাম আসানসোল জেলা হসপিটালে কি অবস্থা। আজকে কোভিড-19 করোনা পজিটিভ পেশেন্টদেরকে লুকোনো হচ্ছে, কোন তথ্য গোপন করা হচ্ছে, সবকিছু তথ্য গোপন করা হচ্ছে, আমাদের কাছে কোনো তথ্য নেই। কতজন সুস্থ হচ্ছে, কতজন করোনা পজিটিভ, পুরো তথ্য গোপন করা হচ্ছে সাথী। আজকে আমরা বলতে চাই, এই যে দেশের রাজ্য সরকার ও দেশের নরেন্দ্র মোদী সরকার, এরা হচ্ছে बाहर में कुश्ती, अंदर में दोस्ती। हम लोग भी बोलना चाहते हैं साथी, ये जो ना देखने वाली जो गठबंधन की सरकार है, ये गठबंधन की सरकार को नहीं चलेगा। हम लोग रास्ते पे खड़े हैं और आने वाले दिन में भारी से भारी पैमाना लेके हमारे आंदोलन चलेगा। इसलिए साथी चंद बातें करके हम समाप्त करते हैं। इनकलाब जिंदाबाद, डीवाईएफआई जिंदाबाद। অমৃত মন্ডলকে ধন্যবাদ জানাই। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডিওয়াইএফআই বর্ধমান জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড অতনু মুখার্জি। কমরেড, আর এই মাইকের আওয়াজ যে কান পর্যন্ত যাচ্ছে, সে সকল যুব সাথী বন্ধু
এবং আসানসোলের আপামর জনতা যারা আমার এই আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলকে আমাদের সংগঠন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে লাল সালাম জানাচ্ছি। এবং যেহেতু আমাকে এখানে ডাকা হয়েছে কিছু বলার জন্য, তাই দু এক কথা আমি আপনাদের সামনে বলবো। অনেকক্ষণ ধরে বক্তব্য চলছে এবং আজ বলার বিশেষ কিছু নেই। আমার পূর্ববর্তী যে বক্তারা এতক্ষণ ধরে এখানে বললেন, তারা বিস্তারিতভাবে সবটাই আপনাদের সামনে রেখেছেন যে আজকে এই দুর্যোগের মধ্যে থেকেও আমরা কেন রাস্তায় দাঁড়িয়ে এই বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি। আমি প্রথমেই হচ্ছে যে একটা জিনিস পরিষ্কার করে দিতে চাইছি যে খালি মাত্র যে বিক্ষোভ সভা এটা আমাদের তা নয়। আপনারা জানেন আমাদের দেশকে সুরক্ষা দেওয়ার জন্য এবং আমরা যে নিরাপদে এখনো পর্যন্ত আছি এবং আপামর ভারতীয় যারা নিশ্চিন্তে রাতের ঘুমটা ঘরে ঘুমান, তাদের সকলকে যারা নিরাপত্তা দেন, আমাদের দেশের সীমাতে যারা দাঁড়িয়ে আমাদেরকে রক্ষা করছেন প্রতি মুহূর্তে, সেখানে একটি আকস্মিক ঘটনা গতকাল ঘটে গেছে। চায়না বর্ডারে আমাদের দেশের 20 জন জওয়ান শহীদ হয়েছেন। তাদের প্রতি আমাদের যে বিনম্র শ্রদ্ধা, সে শ্রদ্ধাও আমরা হচ্ছে যে এখান থেকে জ্ঞাপন করছি। আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা এই কথা বলেছি যে আজ সারা বিশ্ব যেভাবে মহামারীতে জর্জরিত হচ্ছে, তার মধ্যে থেকে হচ্ছে ভারতবর্ষ বাদ যাচ্ছে না। আমরা দেখছি যে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে হচ্ছে এই যে করোনা কোভিড-19 যেতে এই মুহূর্তে আমরা সবাই জর্জরিত, সেটা হচ্ছে যে বাড়ছে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে, সুস্থ হয়ে যাওয়ার সংখ্যাও বাড়ছে। আমরা আশা করি আগামী দিন আমাদের কাছে আরো ভালো হবে এবং ভালো কিছু আমাদের কাছে আসবে। আমার কথাটা আমি দীর্ঘায়িত করব না। আজকে আমরা যে এখানে সমাবেত হয়েছি, যে আপনারা জানেন যে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে তৃণমূল যে সরকার চালাচ্ছে, সেই তৃণমূল সরকার যে অগণতান্ত্রিক প্রক্রিয়াতে চলছে, সেই অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে বামপন্থীরা রাস্তায় নেমে হচ্ছে যে আন্দোলন করছে। এবং গত পরশু আমাদের বামপন্থী আন্দোলনের নেতৃত্ব কমরেড মানস মুখার্জি, আমাদের সিপিআইএম পার্টির রাজ্য সম্পাদক কমরেড সূর্যকান্ত মিশ্র এবং আমাদের সংগঠন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক কমরেড সায়নদীপ মুখার্জি হচ্ছে আক্রান্ত হয়েছেন এবং হচ্ছে তার সাথে সাথে তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। গোটা রাজ্য জুড়ে আজকে প্রতিবাদ করা হচ্ছে। যে কথাগুলি না বললেই নয়, আমরা দেখেছি যে আজকে সারা ভারতবর্ষ জুড়ে এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যেখানে হচ্ছে যে প্রতিদিন কর্মচ্যুতি ঘটছে। 2014 সালে যখন ভারতবর্ষের লোকসভা নির্বাচন হয়েছিল, তখন অনেক প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছিল। আমাদেরকে বলা হয়েছিল যে 18 থেকে 28 বছর 40 বছর বয়স পর্যন্ত ভারতবর্ষের থেকে বেকারদেরকে চাকরি দেওয়া হবে, বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, তার সাথে সাথে হচ্ছে যে বিদেশি বিনিয়োগ নিয়ে হবে। কিন্তু 2020 সালে বেলগড়া দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে কর্মসংস্থান তো দূরের কথা, গোটা ভারতবর্ষের চিত্রটা এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে হচ্ছে। আমরা দেখেছি এই করোনা, এই লকডাউনের আগে ভারতবর্ষ হচ্ছে বেকারত্বের প্রথম সারিতে দাঁড়িয়েছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে নতুন কোনো কর্মসংস্থান তো দূরের কথা। যারা কাজ করছেন, যারা বর্তমানে কাজ করছেন, হয়তো কাজ সকালে উঠে শুনবেন তাদের কাজ হাতে আর নেই। কারণ এই যে কেন্দ্রীয় সরকার কার যে জনবিরোধী নীতি, সেই জনবিরোধী নীতির উপর বেশ করে এই কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা দিন একটা করে সরকারি সংস্থাকে বিক্রি করার চক্রান্ত করছেন। আপনারা জানেন এই সময়কালের মধ্যে বিএসএনএলকে বিক্রি করার চক্রান্ত করা হয়েছে। বিএসএনএল এর কর্মীরা প্রায় 1 বছর 1.5 বছর ধরে কোনো বেতন পাচ্ছেন না। আপনারা জানেন যে রেলকে প্রাইভেট করে দেওয়া হয়েছে, ইপিএল কে প্রাইভেট করে দেওয়া হয়েছে। আমরা জিজ্ঞেস করতে চাইছি যে আপনি একটার পর একটা সরকারি সংস্থাকে প্রাইভেট করে দিচ্ছেন আর এইদিকে দেশভক্তির নাটক করছেন। আমরা এই কথা মানতে রাজি নই। আপনি এই যে 2014 সালে সরকারে এসেছিলেন এবং 2020 সালে আমরা দাঁড়িয়ে আছি, এই 6 বছরে আপনি আমাদেরকে হিসাব দিন যে ভারতবর্ষের বুকে কোন নতুন কলকারখানা তৈরি হয়েছে, ভারতবর্ষের বুকে কোন নতুন সরকারি সংস্থা আপনি তৈরি করতে পেরেছেন? আপনি কিচ্ছু করতে পারেননি। কংগ্রেস আমলে যে সরকারি সংস্থাগুলো তৈরি হয়েছিল, সেই সরকারি সংস্থাগুলোকে আপনি একের পর এক বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছেন।
আর অপর পক্ষে দাঁড়িয়ে আছেন আমাদের রাজ্যের দিদিমণি, যিনি হচ্ছে যে এই করোনার সময় শুরু থেকে হচ্ছে কাজের ফালফল হওয়ার জন্য আমাদেরকে ক্রমাগত মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন, মিথ্যা কথা বলে গেছেন, আমাদের কাছে তথ্য গোপন করে গেছেন। এবং আজকে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটা নাম, যে নাম শুনলে লোকে আতঙ্কে শিউরে উঠছে, কারণ পশ্চিমবঙ্গে এই করোনা পজিটিভের সংখ্যা প্রত্যেক দিন দ্রুত বেড়ে চলেছে। এই যে তথ্য গোপন, এই তথ্য গোপন কিসের জন্য? আমার সাথী বন্ধু অমৃত একটু আগে বললো যে গোটা রাজ্য গোটা দেশ যখন আমরা করোনায় জড়িত, তখন একদল রাজনৈতিক দল, এই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা জনগণের চাল চুরি করে বিক্রি করছে, জনগণের চাল চুরি করছে। এই হচ্ছে সংস্কৃতি আজ পশ্চিমবঙ্গে এসছে। শুনলে অবাক লাগবে, যার পশ্চিমবঙ্গে শুধুমাত্র চাল ডাল ত্রিপল চুরি হচ্ছে না, পশ্চিমবঙ্গে ছবিও চুরি হচ্ছে। ছবি চুরি হচ্ছে এই কারণে আপনাদেরকে বলি, এই আমফানে বিপর্যস্ত সুন্দরবন এলাকায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সেখানে প্রাণ বিলি করেছিল, সেই প্রাণ বিলি করার ছবি চুরি করে তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি হচ্ছে নিজেদের তৃণমূল কংগ্রেসের বলে এটাকে চালিয়েছিল। আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, একদিকে হচ্ছে বেকারত্ব আমাদেরকে গাছ করছে, একদিকে হচ্ছে কাজ চলে যাওয়ার ভয়, একদিকে হচ্ছে যে আমরা আর্থিক সংকটে ভুগছি। তার মধ্যে থেকে দাঁড়িয়ে যখন বামপন্থীরা লড়াই আন্দোলন সংগঠিত করছে, সে রাষ্ট্রের বিরুদ্ধে হোক কিংবা রাজ্যের বিরুদ্ধে হোক, তখন হচ্ছে বামপন্থী কর্মীদেরকে আপনারা অ্যারেস্ট করছেন, বামপন্থী কর্মীদেরকে আপনারা আক্রান্ত করছেন। কিন্তু আমরা আজকে এখান থেকে জানিয়ে দিতে চাইছি যে আপনারা আমাদেরকে যতই মারুন, আপনারা আমাদেরকে যতই জেলে ভরুন, আমরা লড়াই আন্দোলন থেকে পিছপা হব না। আমাদের লড়াই এই মাটিতে ছিল, আমরা আগামী দিনে লড়াইকে আরো ত্বরান্বিত করবো, আরো বৃহৎ শক্তির সাথে এই জায়গায় দাঁড়িয়ে সাধক দলের চোখে চোখ রেখে আমরা এই কথা বলতে চাইছি যে আপনারা সুবিধা হয়ে যান, আপনাদের বিদায় ঘন্টা বেজে গেছে, আপনাদেরকে আর কেউ আটকাতে পারবে না। তাই যত পাপ করেছেন সে সব পাপের জবাব এই সময়কালের মধ্যে আমাদের দিয়ে যান। এই কথা বলে আপনাদের সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ইনকাম জিন্দাবাদ, বিআই ভাই জিন্দাবাদ। অতনুকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন আজ আমাদের এই প্রতিবাদ সভা এখানে আমরা যে এক এক বক্তা আপনাদের সামনে বক্তব্য রেখেছেন, আমরা এই কথা আবার বলতে চাই, সাধারণ মানুষের খাদ্য, বাসস্থান, বস্ত্র এই তিনটে জিনিস চাই। আর বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে আমরা কিন্তু রাস্তায় আছি। আমরা এই কথা আবার বলতে চাই, এই গোটা আসানসোলের বুকে একের পর এক কলকারখানা যেমন বন্ধ হয়েছে, এখানে কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রী, রাজ্য সরকারের এক মন্ত্রী রয়েছে, কিন্তু একের পর এক কলকারখানা বন্দী হয়েছে। বেকার যুবকরা সাধারণ মানুষরা অনাহারে না খেয়ে কিন্তু অনেকে মারা যাচ্ছে, অনেকে ঘর ছাড়া হচ্ছে, অনেকে সাধারণ মানুষ ঘরে থাকে না। তাই আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে কথা বলতে চাই, সাধারণ মানুষের কাছে এ লড়াই শুধু আমাদের লড়াই নয়, এ লড়াই হচ্ছে সমগ্র যুবদের লড়াই, সমগ্র মানুষের লড়াই, সাধারণ মানুষের লড়াই। এই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে, ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ ঐক্য হন। আমরা তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন, বিজেপির যুব সংগঠন, কংগ্রেসের যুব সংগঠনকে কথা বলতে চাই, যদি এই লড়াই নামতে হয় তো ডিআইএফআই এর কর্মীরাও ঝান্ডা ছেড়ে রাস্তায় নামবে। আসুন, এই লড়াইয়ে আমরা রাজি আছি। এই রাজ্যের কেন্দ্রীয় সরকারের মন্ত্রীকেও আমরা বলতে চাই, আর সেন্ট্রাল গভর্নমেন্টের যে মন্ত্রী তাকেও বলতে চাই, এই বেকার যুবকদের জীবন নিয়ে ছিনিমিনি করবেন না। রাস্তায় যুবরা কিন্তু নামছে, এবার কিন্তু তার প্রতিবাদ রাস্তায় হবে। আমরা এখনই আজ এই ভয়ঙ্কর পরিস্থিতি, যে কোভিড করোনার পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সমগ্র যুবকরা এই আহ্বান আবার জানাতে চাইছে কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রী বাবুল সুপ্রিয়কে আর আমাদের আসানসোলের রাজ্যের মন্ত্রীকেও বলতে চাই, আমরা মাননীয় মলয় ঘটকজিকেও, এই সাধারণ মানুষ যুবতীদের কর্মসংস্থানের অতিরম্বে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। আমরাও রাস্তায় আছি, বেকার যুবকদের কর্মসংস্থানের দরকার। একাধিক কথা বলে আমার বক্তব্য শেষ করছি, আর আমাদের এই প্রোগ্রাম এখানে কর্মসূচি শেষ করছি।
তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। তৃণমূলের নেতাদের মন্ত্রীদের চাল চুরির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। কমে রাজ্য সম্পদের সান্নিধ্যে আক্রমণ করা হলো কেন তৃণমূলের মুখ্যমন্ত্রী সত্য